অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সে তো তোমার আলো। সকলে দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সে তো তোমার ভালো। অন্ধকার থেকে আলোর আশায় আমি রঞ্জনা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই ব্যক্তিত্বের জন্মদিন, সেই কবির জন্মদিন, যিনি পরাধীন ভারতবর্ষের নাগরিক হয়েও জীবনের প্রতিটি মুহূর্তে স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখেছেন। প্রতিবাদ, প্রেম, ভালোবাসা, আশার বাণীর বীজ বপন করেছেন আপামর ভারতবাসীর মনে। মুক্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন আকাশে বাতাসে। আজ আমরাও অনেকটা হতাশাগ্রস্ত, তাই আমাদের মনে হয় আরও একবার পেছন ফিরে তাকাবার সময় হয়েছে। আমরা একাত্ম হতে চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আজ এই শুভক্ষণে, শুভ মুহূর্তে। আমার এই আলোর পথে যাত্রী হয়েছেন আরও কিছু বিশিষ্ট শিল্পী আর অভিব্যক্তির ছেলেমেয়েরা কিছু। চলুন আমরা অনুভব করি সেই অনন্তকে। যে কোনো অনুষ্ঠান শুরু হয় গান দিয়ে, আর আজকে আমাদের যিনি গান গাইবেন তার গান আপনারা আগে অনেক শুনেছেন টেলিভিশন রিয়েলিটি শোতে, সিরিয়ালে। আজকে তার সঙ্গে পরিচিত হন শিল্পী গার্গী ঘোষ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কম, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলি আমার মতো তারা, কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া নীলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগেকায়। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। ভালোবাসার এত সুন্দর ব্যাখ্যা বোধহয় কবি দিতে পারেন।
আমরা এবার কবিতায় চলে যাই। আর কবিতায় যিনি আছেন তিনি এর আগেও অভিব্যক্তির সঙ্গে ছিলেন, শিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী। এইবারের 25শে বৈশাখ হয়তো আমাদের ঘরে বসেই কাটবে, কিন্তু এই সময়েও রবীন্দ্রনাথকে আমরা ভুলি কি করে? কবি আল মাহমুদের লেখা একটি কবিতা, এ কেমন অন্ধকার বঙ্গদেশ উত্থান রহিত, নৈশব্দের মন্ত্রে যেন ঢালে আর পাখিও বসে না, নদীগুলি দুঃখময়, নির্পতগ মাটিতে জন্মায় কেবল ব্যাঙের ছাতা, অন্য কোনো শ্যামলতা নেই। বুঝি না রবীন্দ্রনাথ কিভাবে ফের বাংলাদেশে বৃক্ষ হয়ে জন্মাবার অসম্ভব বাসনা রাখতেন। গাছ নেই, নদী নেই, অপুষ্পক সময় বইছে শুধু, পুনর্জন্ম নেই আর জন্মের বিরুদ্ধে সবাই। অবিশ্বস্ত হাওয়া বইছে, নেই কোনো শব্দের দোটুমার, দু একটি পাখি শুধু অসতের ডালে বসে আজও সঙ্গীতের ধ্বনি নিয়ে ভয়ে ভয়ে বাক্যালাপ করে বৃষ্টিহীন বৈশাখের নিস্তব্ধ 25 তারিখে। এখন রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আর এটা যিনি ভালো পারবেন অধ্যাপক মহাশয়, না অবশ্যই তিনি শিল্পীও, অভিব্যক্তি অত্যন্ত প্রিয় মানুষ, শিল্পী সৌমিত্র বসু। নমস্কার, শুভ 25শে বৈশাখ। এমনিতে তো এবছর 25শে বৈশাখটা বাড়িতে বন্দি হয়েই থাকতে হবে, কিন্তু ফেসবুকে আরো নানান সোশ্যাল মিডিয়ায় এই তার ভেতরেই হাত ফোনের মধ্যে দিয়েই আমরা খানিকটা 25শে বৈশাখ উদযাপন করার চেষ্টা করছি। তো যেহেতু আজকে রবীন্দ্রনাথের জন্মদিন, সেই জন্য আমার মনে হলো যে আচ্ছা, তার জন্ম ছোটবেলা, একেবারে ছোটবেলা, এইসব সংক্রান্ত একটা দুটো কথা যদি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেওয়া যায়। জন্মের পর তো একটা গোষ্ঠী হয়, তো হ্যাঁ, রবীন্দ্রনাথের একটা গোষ্ঠী হয়েছিল। সে গোষ্ঠীটা দেখাই আপনাদের, দেখুন। দেখলেন রবীন্দ্রনাথের গোষ্ঠী? তবে একটা কথা বলে রাখি, এই গোষ্ঠীটা কিন্তু রবীন্দ্রনাথের জন্মের পরপরই যেরকম তৈরি হয় সেরকম তৈরি হয়নি। মানে জন্মের পরপর একটা তৈরি হয়েছিল, কিন্তু সেটা পরে হারিয়ে যায়। রবীন্দ্রনাথের যখন 18 বছর বয়স, তখন এই গোষ্ঠীটা তৈরি করা হয়েছিল। তৈরি করে দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে রমেশ আচার্য। তিনি নিশ্চয়ই পণ্ডিত মানুষ ছিলেন এই ব্যাপারে। তাকে কত টাকা দেওয়া হয়েছিল এই গোষ্ঠীটা তৈরি করার জন্য বলতে পারেন? 12 টাকা। না, সে যুগের পক্ষে খুব একটা কম টাকা কিন্তু নয়। এবারে আসি পরের প্রসঙ্গে। এত লেখাপড়া, লেখাপড়া মানে জোড়াসাঁকোর যে ঠাকুর দালানটা, সেইখানে পাঠশালা বসত। পড়াতে আসতেন মাধব পণ্ডিত বলে একজন। অন্য ভাইরা সোমেন্দ্রনাথ বসতেন, সত্য বসতেন, তারা একসঙ্গে বাচ্চারা লেখাপড়া করতেন। মাধব পণ্ডিত কীরকম পণ্ডিত ছিলেন সেটা অনেক পরে রবীন্দ্রনাথ শিশু বলে একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন। তাতে পুরনো বট বলে তার একটা কবিতা আছে। সেইখানে একটা লাইন আছে, খুব তাৎপর্যপূর্ণ লাইন যাকে বলে, ওখানেতে পাঠশালা নেই পণ্ডিত মশাই, বেত হাতে নেই কো বসে মাধব গোসাই। মানে বেত টেত খেয়েছেন আর কি মাধব গোসাইয়ের কাছে কম বয়সে। তো বাড়ি পড়া এইভাবে শেষ হলো। তারপর তার জন্য বই কেনা হচ্ছে। এই যে বইটা কেনা হচ্ছে সেটা হলো মদনমোহন তর্কালঙ্কারের শিশু পাঠ বলে একটা বই ছিল তখন। পরে বর্ণ পরিচয় করেছেন, কিন্তু শিশু পাঠ হচ্ছে তার পড়া প্রথম পাঠ্য বই বলতে যেটা বোঝায়। আর রবীন্দ্রনাথ নিজে বলেছেন যে আমি ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হলুম, কিন্তু ওরিয়েন্টাল সেমিনারিতে নয়। রবীন্দ্রনাথের প্রথম স্কুল যেটা পণ্ডিতেরা বার করেছেন হিসেবপত্রের খাতা দেখে, সেটা হচ্ছে ক্যালকাটা ট্রেনিং একাডেমি। সেইখানে রবীন্দ্রনাথ প্রথম ভর্তি হন স্কুলে পড়া। তখন ওই 3 বছরের একটু বেশি বয়সে। তা স্কুলে ভর্তি হওয়া মানে তো বড় হয়ে যাবেন। রবীন্দ্রনাথকে বড় হওয়ার দরজায় পৌঁছে দিয়ে আবার ছুটি।
এবারে আবার কবিতায় ফিরে যাওয়া, আর কবিতায় আছে যে সে আমাদের অভিব্যক্তির সদস্য প্রসেনজিৎ। নমস্কার। আমার নিবেদন রিয়ংবদা দেবীর রবীন্দ্র জয়ন্তী। কত লাখে লাখ 25শে বৈশাখ এলো আর চলে গেল উড়ে, সকল আকাশখানা জুড়ে। মহাকাল বৈশাখীর কালো ডানা মেলে, ছিঁড়ে দিয়ে ফুল ফল ছড়াইয়া ফেলে। ধরিত্রীর বক্ষ পরে ঘূর্ণিত বার্তায়, আকাশ মন্থিয়া ঘোর তমিশ্রা ব্যথায়। তব শুভ দিনে জন্ম নিলে চিনে, ব্রহ্মনিষ্ঠ ব্রাহ্মণের ঘরে। বাজিয়া উঠিল শঙ্খ স্বরে, তোমার মঙ্গল আগমনী বঙ্গ ভুঁয়ে। মহাকাল স্নেহ ভরে পড়িল কি নুয়ে। সপ্তরশ্মি তৃপ্তি পেল চুমিয়া ললাট, হে কবীন্দ্র হে রবীন্দ্র আকাশ সম্রাট। তব জন্ম কথা অপূর্ব বারতা, আমাদের জ্ঞান অগোচর। জানি আজ বিশ্ব চরাচর, তব কীর্তি কথা ঘোষে দেশে বিদেশে। তোমারে বরণ করে নিল ভালোবেসে। চরণে ঢালিল অর্ঘ্য, দিল জয় টিকা। পারিজাত কুসুমের অম্লান মালিকা। শুধু বাংলার নহ তুমি আর, সার্বভৌম কবি তুমি আজ। বিশ্বগুরু করিছ বিরাজ, প্রাচ্য প্রতীচ্যের স্বর্ণ হৃদয় আসনে। তব বাণী দীক্ষা মন্ত্র বীজ মন্ত্র শনে। যুক্ত করে ভক্তজনে মুক্তি কামনায়, জপ করে শান্তি জলে সিক্ত করুণায়। আমার স্মরণে জীবনে মরণে গুরু তুমি, আদর্শে মহান। তব প্রীতি তব বাক্য গান, নিঃসঙ্গের সঙ্গী সম শূন্য নিরালায়। সাথী সে কৈশোর হতে শান্তির কুলায়। বৈজন্তী তব নিত্য অভিনব, অসীমের বার্তা বই চলে। সিন্ধু তটে ভূদরে অচলে, আলোক প্লাবন আনে দূরতম দেশে। মেরুয়ার মরুবক্ষ জাগে ভালোবেসে। মর্তে তবু তুমি আজ হয়েছ অমর, শান্তির দিশারি নে দূত অবচর। যে কথা অন্তরে সুপ্ত চিরতরে, জাগাইয়া মোর মর্মবাণী মৌন ভাঙি কহিলাম আনি। চিরঞ্জীব মৃত্যুঞ্জয় নীলকণ্ঠ সম, তুমি দীপ্ত তুমি সত্য তুমি নিরূপম। নমস্কার। এখন আমরা সবাই ঘরবন্দি অবস্থায় আমাদের এই আয়োজন অনুষ্ঠানের। আমাদের সঙ্গে এখন আছেন শিল্পী দিব্যেন্দু মুখার্জি। আমার পরানো যাহা চায়, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায়, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়। এখনকার শিল্পী যিনি, তাকে মানুষ হিসেবে আমরা সবাই ভীষণ শ্রদ্ধা করি, ভালোবাসি। তিনি অভিব্যক্তির অত্যন্ত কাছের মানুষ, শিল্পী শঙ্কর চক্রবর্তী। পরিচয় অবশ্যই কবিগুরুর লেখা। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান। একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা।
কোকিলের ক্লান্ত গানে মিশ্রিত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে। বহিয়া চলেছ তরণীকে, সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। এখনকার শিল্পী যিনি, তাকে আপনারা চলচ্চিত্রকার হিসেবেই জানেন, কিন্তু সে আমার অত্যন্ত কাছের মানুষ, আমার কলেজের বন্ধু। আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে একে অপরের সাথে। শিল্পী শতরূপা সান্যাল। আমায় ভুলতে দিতে নাই কো তোমার ভয়, আমায় ভুলতে দিতে নাই কো তোমার ভয়, আমায় ভুলতে দিতে। আমার ভোলার আছে অন্তর, তোমার প্রেমের তো নাই ভয়, আমায় ভুলতে দিতে নাই কো তোমার ভয়, আমায় ভুলতে দিতে। দূরে গিয়ে বাড়াই যে ঘুর, সে দূর শুধু আমারই দূর। দূরে গিয়ে বাড়াই যে ঘুর, সে দূর শুধু আমারই দূর। তোমার কাছে দূর কভু দূর নয়, আমায় ভুলতে দিতে নাই কো তোমার ভয়, আমায় ভুলতে দিতে। আমার প্রাণের কুঁড়ি আপনি নাহি খোলে, তোমার বসন্ত বাই নাই কি গো তাই বলে। আমার প্রাণের কুঁড়ি আপনি নাহি খোলে, তোমার বসন্ত বাই নাই কি গো তাই বলে। এই খেলাতে আমার শানে হার মানো যে ক্ষণে ক্ষণে। এই খেলাতে আমার শানে হার মানো যে ক্ষণে ক্ষণে। হারের মাঝে আছে তোমার জয়, আমায় ভুলতে দিতে নাই কো তোমার ভয়, আমায় ভুলতে দিতে। আমার ভোলার আছে অন্তর, তোমার প্রেমের তো নাই ভয়, আমায় ভুলতে দিতে নাই কো তোমার ভয়, আমায় ভুলতে দিতে। এখনকার শিল্পী যিনি, তিনি অভিব্যক্তির সঙ্গে একদম প্রথম থেকে রয়েছেন। আমাদের ভীষণ প্রিয় মানুষ, আপনাদের সবার প্রিয় মানুষ সতীনাথ মুখোপাধ্যায়। তার কাছে আমরা শুনে নেব গল্প পাঠ। নমস্কার, শুভ 25শে বৈশাখ। অদ্ভুত একটা পরিস্থিতি, করোনা আক্রান্ত পৃথিবী, তো এরই মধ্যে আমাদের এই অনলাইন প্রয়াস। রবীন্দ্রনাথের সমস্ত রচনার মধ্যে থেকে আমরা আমাদের
অনেক কিছু জানার উপাদান পাই। অনেকে ভাবেন তার সবটাই বুঝি বড় বেশি গুরু গম্ভীর, কিন্তু তার হাস্যরসের দিকটা যে কতটা আমাদের জীবনে ওই হাসির খুশির রসকে এনে দিতে পারে, তার সত্যি বোধহয় কোনো সীমা পরিসীমা নেই। আজকে আমি আপনাদের হাস্য কৌতুক থেকে তার অসামান্য একটি রচনা সূক্ষ্ম বিচার সেটি শোনাবো। খুঁজতে গিয়ে দেখলাম বইটা আমার কাছে নেই, তা আমার এক বন্ধুকে বললাম, ও ছবি তুলে মোবাইলে পাঠিয়ে দিয়েছে, কাজে আমি সেই মোবাইল দেখে করছি। মাঝখানে একটু হয়তো এদিক ওদিক হতে পারে, মানে পেজ উল্টানোর সময়। চণ্ডীচরণ আর কেবলরাম দুটি চরিত্র এখানে। চণ্ডীচরণ বয়স্ক মানুষ, ধরে নেওয়া যাক ছুটির দিন বাড়ির সামনে রোয়াকে তিনি বসে আছেন। প্রতিবেশী অল্প বয়সী কেবলরাম যেতে গিয়ে একটু কুশল বিনিময় করতে চেয়েছে, তাই নিয়েই রবি ঠাকুরের সূক্ষ্ম বিচার। মশাই ভালো আছেন? ভালো আছেন মানে কি? অর্থাৎ সুস্থ আছেন? স্বাস্থ্য কাকে বলে? আমি জিজ্ঞেস করছিলাম মশাইয়ের শরীর গতি তবে তাই বলো। আমার শরীর কেমন আছে জানতে চাও? তবে কেন জিজ্ঞাসা করছিলে? আমি কেমন আছি? আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে কি একই হলো? আমি কে আগে সেই বলো। আগে আপনি তো চণ্ডীচরণ বাবু। সে বিষয়ে ঘোরতর তর্ক উঠতে পারে। তর্ক কেন উঠবে? আপনি আপনি বরঞ্চ আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করবেন। নাম নাম জিনিসটা কি? নাম কাকে বলে? নাম আগে নাম হচ্ছে মানুষের পরিচয়ের নাম কি কেবল মানুষেরই আছে, অন্য প্রাণীর নেই? ঠিক কথা। মানুষ এবং অন্যান্য প্রাণীর, কেবল মানুষ ও প্রাণী ছাড়া আর কিছুর নাম নেই। তবে বস্তু চেনার কি উপায়? ঠিক বটে। মানুষ, প্রাণী এবং বস্তু, শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি অবস্তুর কি নাম নেই? তাও বটে। মানুষ, প্রাণী, বস্তু এবং শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি অবস্তুর এবং আবার এবং এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয় বৃত্তির, এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয় বৃত্তির এবং অন্তর বাহিরের যাবতীয় পরিবর্তনের ও ভিন্ন ভিন্ন অবস্থার, যাবতীয় পরিবর্তনের ভিন্ন ভিন্ন অবস্থার এবং আচ্ছা, এবং না বলে এখানে একটা ইত্যাদি লাগানো যাক না? আচ্ছা বেশ, এখন সমস্তটা কি হলো বলো তো, কথাটা পরিষ্কার হয়ে যাক। আগে পরিষ্কার হবে কিনা বলতে পারি নে, চেষ্টা করি। নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর, না না না, বস্তু এবং অবস্তুর এবং বাহিরের ও অন্তরের যাবতীয় হৃদয় বৃত্তি, না মনোবৃত্তি, না 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 না, যাবতীয় ভিন্ন ভিন্ন কিংবা পরিবর্তন ও অবস্থার ভিন্ন ভিন্ন যাবতীয়, এই তো মুশকিল হলো, কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। এক কথায় নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর এবং দুর্ভোগে মানুষের, প্রাণীর এবং ইত্যাদি পরিচয়ের উপায় সম্বন্ধে তর্ক আছে। পরিচয় কাকে বলে? আমি কাউকেই বলি না। মশাই বলুন। ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা, এই ঠিক তো? এছাড়া তো আর কিছু হতেই পারে না। তাহলে তুমি অস্বীকার করছো না? আগে না,
যদি অস্বীকার করো তাহলে এ সম্বন্ধে গুটি কতক তর্ক আছে। না না, আমি কিছুমাত্র অস্বীকার করছি না। মনে করো যদি করো, আগে না, আমি আমি মনেও করতে পারি না। তুমি না করো যদি আর কেউ করে, কারো সাধ্য নেই যে করে। এত বড় দুঃসাহসী কে আছে? আচ্ছা বেশ, যেন স্বীকারই করলে। তারপরে নাম যদি পরিচয়ের একমাত্র উপায় হবে, তবে কি আমার চেহারা পরিচয়ের উপায় নয়? আর আমার অন্যান্য লক্ষণগুলো আজ সম্পূর্ণ বুঝেছি। নাম কাকে বলে তার নাম গন্ধও জানি, আপনিই বলে দিন। ভাষার দ্বারা, ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থের স্বাতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ। যদি অস্বীকার করো, না আমি অস্বীকার করি নাই, কেবল তর্কের অনুরোধেও যদি অস্বীকার করো, তর্কের অনুরোধে কেন, বাবার অনুরোধেও অস্বীকার করতে পারি না। এর কোন একটা অংশ যদি অস্বীকার করো, একটি অক্ষর অস্বীকার করতে পারি না। এই মনে করো কৃত্রিম। কৃত্রিম কথাটা সম্বন্ধে নানা তর্ক উঠতে পারে, ঠিক তার উল্টো ওই কথাতেই সকল তর্ক দূর হয়ে যায়। আচ্ছা তাই যদি হলো, মীমাংসা করা যাক। আমার নাম কি? মীমাংসা আপনি করুন, আমার খিদে পেয়েছে। নাম আমার সহস্র আছে, কোনটা তুমি শুনতে চাও? যেটা আপনি সবচেয়ে পছন্দ করেন। প্রথমে বিচার করতে হবে কিসের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও। যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দেশ করতে চাও, আগে তা চাই নেই, তাহলে আমার নাম মানুষ। যদি শ্বেত পীত পদার্থের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও, তবে আমার নাম কালো, শ্যামলা। যদি ছেলের সঙ্গে প্রভেদ জানতে চাও, তবে আমার নাম পুরো মধ্যবয়সী। তবে চণ্ডীচরণ কার নাম বসাই? একটি মনুষ্যের মধ্যে, একটি উজ্জ্বল শ্যামবর্ণ মনুষ্য বিশেষের মধ্যে, একটি পূর্ণ পরিণত মনুষ্যের মধ্যে, তার জন্মকাল হতে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন অহরহ সংঘটিত হচ্ছে এবং মৃত্যুকাল পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে, সেই পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনার কেন্দ্রস্থলে যে একটি সজ্ঞান ঐক্য বিরাজ করছে, তাকেই একদল লোক, অর্থাৎ সেই লোকেদের সজ্ঞান ঐক্য চণ্ডীচরণ নামে নির্দেশ করে। সর্বনাশ মশাই, বেলা হলো, অত্যন্ত ক্ষুধানুভব হয়েছে, আহারও প্রস্তুত। এবার তবে আরে রসো রসো, আসল কথাটার কিছুই মীমাংসা হয়নি, সবে আমরা তার ভূমিকা করেছি মাত্র। তুমি জিজ্ঞাসা করছিলে আমি ভালো আছি কিনা। এখন প্রশ্ন এই, তুমি কি জানতে চাও? আমার অন্তর্গত প্রাণী কেমন আছে জানতে চাও, না মনুষ্য কেমন আছে জানতে চাও? গোড়ায় কি জানতে চেয়েছিলাম তা বলা ভারী শক্ত, কিন্তু আপনার সঙ্গে এতক্ষণ কথা কয়ে এখন অনুমান হচ্ছে আপনার সজ্ঞান ঐক্য কেমন আছে এইটা জানাই। অজ্ঞান আমার অভিপ্রায় ছিল। অত্যন্ত কঠিন প্রশ্ন করেছিলে, তাহলে মাফ করবেন, অপরাধ করেছি। এখন অনুতাপ এবং পেটের জ্বালায় দগ্ধ হচ্ছি। আহারের পূর্বে এরকম প্রশ্ন আমি আর কখনো আপনাকে জিজ্ঞাসা করবো না। আমি ভালো আছি কি না জিজ্ঞাসা করলে প্রথমে দেখা আবশ্যক ভালো মন্দ কাকে বলে।
তারপরে স্থির করতে হবে আমার সম্বন্ধে ভালোই বাকি আর মন্দই বাকি। তারপরে দেখতে হবে বর্তমানে যা ভালো তা বোঝায়। আমার পায়ে ধরছি, আমাকে এখনকার মতো ছুটি দিন। বরং আপনি কেমন আছেন এই এই অত্যন্ত কঠিন প্রশ্নের উত্তরটা আপনি 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 কবে কবে দিতে পারবেন? আপনি একটি দিন স্থির করে দিন। আমি যে নিতান্ত ব্যস্ত হয়েছি তা নয়, না হয় উত্তর পেতে কিছুদিন দেরিই হবে, না হয় উত্তর নেই পাওয়া গেল, কিন্তু আজ আমার অপরাধ ক্ষমা করুন। ভবিষ্যতে আমি সতর্ক হব। রবীন্দ্রনাথ ঠাকুরের সূক্ষ্ম বিচার। নমস্কার। আবার একবার কবিতায় ফিরে যাওয়া যাক। কবিতা নিয়ে সঙ্গে আছে স্মৃতিময় ঘোষ। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোল মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পদ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিত সাথীদের সঙ্গে, এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরে স্টেশনে, দূরেই যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধুলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। 70 থেকে 80-র দশক মনে হয়, হ্যাঁ সেই সময়টাই। যিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন, তখন রেডিওই আমাদের কাছে একমাত্র বিনোদনের জায়গা ছিল। আর তখন যে কণ্ঠটা আমাদের একদম মুগ্ধ করে রাখত, সেই শিল্পীকে আমরা পেয়েছি। তিনি সুদূর ইউকে থেকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগদান করেছেন, সেটাই আমাদের কাছে অনেক প্রাপ্তি। শিল্পী শ্রাবন্তী মজুমদার। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে।
আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। এখনকার শিল্পী যিনি, তিনি খুব অল্প সময়ে আমাদের খুব কাছের মানুষ হয়ে উঠেছেন। তিনি কি করবেন তার নিজের মুখেই শুনে নিন। শিল্পী সুদীপ মুখার্জি। নমস্কার, আমি সুদীপ মুখার্জি। আমি 25শে বৈশাখ উপলক্ষে আমার প্রিয় নাটক রক্তকরবীর কিছু অংশবিশেষ অভিনয় করছি। যেহেতু আমি কিছুমাত্র অংশবিশেষ অভিনয় করছি, সেহেতু আমাকে নিজের মতন করে একটুখানি এডিট করে কিছু পোর্শন বাদ দিতে হয়েছে বা স্কিপ জাম্প করে যেতে হয়েছে, কারণ নন্দিনীর সঙ্গে রাজার যে সংলাপ, তারই প্রেক্ষিতে এই অভিনয় অংশ, নন্দিনীর পোর্শন বাদ দিতে হয়েছে, এবং যাতে প্রথম থেকে শেষ অবধি একটার পিঠে আরেকটা কথা যেতে পারে সেই মতো আমাকে এডিট করতে হয়েছে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার শ্রদ্ধার্ঘ। নন্দিন, তুমি কি জানো বিধাতা তোমাকে তোমার ওই রূপের মায়ের আড়ালে অপরূপ করে রেখেছেন? আমি তোমাকে আমার হাতের মুঠোর মধ্যে পেতে চাচ্ছি, কিন্তু পাচ্ছি না। আমি তোমাকে উল্টে পাল্টে দেখতে চাই, আর না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। তোমার ওই রক্ত করবীর আবাটুকু ছেকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারছি না। কেন? কারণ ওই সামান্য কটা পাপড়ি আঁচল চাপা দিয়ে বাধা দিচ্ছে। ঠিক তেমনই বাধা তোমার মধ্যে, কোমল বলেই কঠিন। নন্দিন, আমাকে তোমার ভালো লাগে রঞ্জনের মতোই। রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা আমি বুঝি নন্দিন। আমার মধ্যে কেবল জোরই আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। বুঝিয়ে বলছি, এই পৃথিবীর নিচের তলায় আছে তাল তাল পাথর, লোহা, সোনা, তার মধ্যে আছে জোরের মূর্তি। আর পৃথিবীর উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে সবুজ ঘাস উঠেছে, ফুল ফুটেছে, সেখানে আছে জাদুর খেলা। আমি দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, কিন্তু ওই একটুখানি কাঁচা মাটিতে যে জাদুর খেলাটুকু আছে সেটাকে কিছুতে চিনিয়ে আনতে পারিনি। আমি যে প্রকাণ্ড মরুভূমি, তোমার মতন একটুখানি দুর্বল ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই প্রকাণ্ড মরু কত উর্বর ভূমি লেহন করে ফেলেছে, তাতে মরুর পরিসরই বেড়েছে, কিন্তু ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণের ছোঁয়াটুকু আছে সেটা কিছুতেই আপন করতে পারছে না। জানো নন্দিন, অনেকদিন আগে দূর দেশে এক প্রকাণ্ড পাহাড় দেখেছিলাম। তার পাথরগুলো যে ভিতরে ভিতরে ব্যথিয়ে উঠেছে, ওই পাহাড়টাকে দেখে বুঝতেই পারিনি। একদিন গভীর রাত্রে এক ভীষণ শব্দ শুনলাম, যেন কোন ঘুমন্ত দৈত্যের দুঃস্বপ্ন গুমরে গুমরে হঠাৎ ভেঙে গেল। সকালে উঠে দেখি ভূমিকম্পের টানে সেই প্রকাণ্ড পাহাড় মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন নিজেকেই পিষে ফেলে, ওই পাহাড়টাকে দেখে বুঝেছিলাম। আর তোমার মধ্যে আরেকটা জিনিস দেখি, সে ঠিক এর উল্টো। বিশ্বের বাঁশিতে যে নাচের ছন্দ আছে, সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্র ভিখারি নট বালকের মতন আকাশে আকাশে ছুটে বেড়ায়। সেই নাচের ছন্দেই তো তুমি এত সুন্দর, এত সহজ নন্দিন। আমার তুলনায় তুমি কতটুকু, তবু আমি তোমায় ঈর্ষা করি নন্দিন। আমার এই হাতটা আমি জানলার বাইরে বের করে দিলাম। পরে হাতখানি একবার আমার হাতের উপর রাখবে। আমি জানি হাত বাড়িয়ে আমি সবকিছু আঁকড়ে ধরতে চাই বলে সবাই ভয়ে দূরে সরে যায়। আমার সবটুকু দিয়ে আমি যদি তোমায় আপন করে নিতে চাই নন্দিন, ধরা দেবে তো? না নন্দিন, আমার অনবকাশের উজান টেলে আমি তোমায় ঘরে আনতে চাইনে। যেদিন পালের হাওয়ায় অনায়াসে আসবে, সেই দিন আগমনের লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয়,
সেও ভালো। এখনো সময় হয়নি। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, তাকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে, সে কি আমি জানি নে। তুমি তো আমার ফাঁকা ছুটির খবর দিলে, মধু পাবো কোথায়? সেই সুন্দরের জবাব শুধু সুন্দরী পায়, আর অসুন্দর যখন জবাব ছিনিয়ে আনতে চায়, তখন বিনার তার বাঁচে না, ছিঁড়ে যায়, ছিঁড়ে যায়। চলে যাও নন্দিন, চলে যাও, নইলে বিপদ ঘটবে। চলে যাও, চলে যাও নন্দিন, চলে যাও। আবার ফিরে যাই কবিতায়। কবিতায় আছে ব্রততী, আমাদের অভিব্যক্তির সদস্য। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে। জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ উঠে পল্লী পথের বাঁকে। তুমি যখন শুধালে নাম, পেলুম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল। সেই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি ডাকে নিবিড় পাতা। আমি বসেই থাকি। আজকের এই অনুষ্ঠানে একটা নতুন পালক, যেটা আমরা সাধারণত আগে করিনি, নাচ। কবির কবিতার সঙ্গে নাচে আছে সুচরিতা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের ওপর। কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সুনীল গরজে উঠেছে দারুণে রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। কবির কবিতায় এখন স্বাগতা, আমাদের অভিব্যক্তির আরও এক সদস্যা। আমার নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রতীক্ষা। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে। সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে। নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা,
তরি আমার বেঁধে এলেম ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে, গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি। ভরেছি জুনি পদ্ম পাতার পুটে, তোমার করপদ্ম দলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখন হবে? আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর ধারে নারিকেলের বনে। দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়াসনে। দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে। বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে পড়বে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কূলে, থমথমিয়ে আসবে যখন জল। বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল। শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে তবে। বসে আছি শয়ন পাতি ভূমে, তোমার এবার সময় হবে কবে? আমরা অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে চলে এসেছি, আর এই পর্যায়ে সঙ্গীত নিয়ে রয়েছে উৎসব ভঞ্জ। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। 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 দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি। বাতায়নে ওগো প্রাণে মনে, আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী। আমি সুদূরের পিয়াসী। ওগো সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি। মোর ডানা নাই আছি এক ঠাই, সে কথা যে যাই পাশরি। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। আমি চঞ্চল। সুদূরের পিয়াসী, আমরা এখন সবাই সুদূরের পিয়াসী। দুঃখেরে দেখেছি নিত্য,
সুখের দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখে জীবনের স্রোতে পলে পলে, মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ে, ভেসে যায় তারা, সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ। আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ। তারপর দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়। তোর চেয়ে আমি সত্য, এই বিশ্বাসে প্রাণ দিব দেখ। শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। চিরন্তন যা সত্য তাকে আমাদের মেনে নিতেই হবে। আমরা জয়ী হবই, আমরা ভালো থাকবই, আমাদের ভালো থাকতেই হবে। আগামী দিনে অবশ্যই আমাদের একে অপরের সঙ্গে দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। আর এখন কিন্তু আমরা সবাই ঘরবন্দি, ঘরে থেকেই আমাদের ভালো থাকতে হবে। সবশেষে আমি ধন্যবাদ জানাই সমস্ত শিল্পীদের যারা আজকের এই অনুষ্ঠান করতে সহযোগিতা করেছেন। নমস্কার।